হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আজকে থাকছে মাসুদ রানা সিরিজের পাশের কামরা গল্পটির পঞ্চম পর্ব। অধ্যায় 5। পরদিন সকালে মীর মঞ্জিলে ফোন করল রানা। পারভিনকে বলল, এদিকে আমার আর কোনো কাজ নেই, কালই হংকংয়ে যেতে পারি। প্লেনের রিজার্ভেশন কি পাওয়া যাবে? আজ সন্ধ্যার মধ্যে সব সেরে রাখবো আমি, বলল পারভিন। আর কিছু মানে? আপনার আর কিছু দরকার হবে? মীর মঞ্জিলে আমার একবার যেতে হতে পারে, বলল রানা। এই সন্ধ্যের দিকে। কিন্তু আজ সন্ধ্যায় তো মিস্টার মীর বাড়িতে থাকবেন না। আপনি থাকবেন তো? তা থাকব, কিন্তু আমাকে আপনার কি দরকার মিস্টার ডিও? শান্ত কণ্ঠস্বর, কোনো রকম উত্তেজনা নেই। দেখা হলে বলবো। পারভিনকে আর কিছু বলতে না দিয়ে রিসিভার রেখে দিল রানা। বেলা 11টার দিকে হুকুম আলীকে মাত্র বিদায় করে একটা সিগারেট ধরিয়েছে রানা। এই সময় পর্দা সরিয়ে উকি দিল জাকের চৌধুরী। না, আপনাকে ডিস্টার্ব করতে আসিনি। একটা কথা জিজ্ঞেস করেই কেটে পড়ব। আপনি জানেন কখন মাটি দেয়া হবে শফিককে? আমারও যাওয়া উচিত, তাই না? হাজার হোক, ছোটবেলার বন্ধু ছিল। কাল মাটি দেয়া হবে, কিন্তু কখন তা তো আমি জানি না। নিরাশ হলো জাকের চৌধুরী। কি করে জানা যায় বলুন তো? আজ সন্ধে পারভিনের সাথে দেখা করছি, তখন জিজ্ঞেস করে জেনে নেব। প্লিজ, খুব ভালো হয় তাহলে। দ্রুত প্রসঙ্গ বদল করল জাকের চৌধুরী। হুকুম আলী বলছিল আপনি নাকি কাল হংকং যাচ্ছেন? হ্যাঁ, আপনার বন্ধুর বাবার প্রতিনিধি হিসেবে। মীর সাহেবের ধারণা ওখানে অনেক সূত্র পাওয়া যাবে। ওনার সাথে তাহলে দেখা করেছেন? কেমন মনে হলো ভদ্রলোককে? নিঃসঙ্গ, পুত্রশোকে কাতর। ভদ্রলোককে দেখে দুঃখ হলো। অল্প কটা দিন বাঁচবেন আর, অথচ আপনজন বলতে কেউ নেই যাকে দেখে অতীতের মর্মান্তিক ঘটনাগুলো ভুলে থাকতে পারবেন। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল চৌধুরী। সত্যি বড় প্যাথেটিক। আবার দ্রুত প্রসঙ্গ বদল করল সে। আপনার অনুপস্থিতিতে যদি কোনো কাজ করার থাকে বলতে পারেন আমাকে। ধন্যবাদ, অফিস বন্ধ করেই যাব আমি। ফিরে এসে কিন্তু ওখানে কি দেখলেন, কি ঘটল সব বলতে হবে আমাকে, আবদারের সুরে বলল চৌধুরী। বলবো। চলে গেল চৌধুরী। সেদিন বিকেলে গাড়ি নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে চলে এলো রানা। আগেই বলে রেখেছিল ও। মর্গের একজনকে দিয়ে সুজি কোয়াওয়ের একটা ফটো তুলিয়ে রেখেছিল ইন্সপেক্টর ফয়েজ আহমেদ। মুন্সিয়ানার পরিচয় দিয়েছে ফটোগ্রাফার। ফটোতে একেবারে জ্যান্ত লাগছে মেয়েটাকে। ইন্সপেক্টরের কাছ থেকে আগেই জেনেছে রানা আজিমপুর কবরস্থানে মাটি দেয়া হবে সুজিকে। তার মানে মীরদের পারিবারিক কবরস্থানে তার ঠাঁই হচ্ছে না। সেদিনের মতো সন্ধে 6টার দিকে অফিসে তালা দিল রানা। কাল কটার সময় ফ্লাইট জানা নেই। শেষ মুহূর্তে যাতে তাড়াহুড়ো করতে না হয় তাই পুরানো ডেরায় ফিরে এসে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখল। ওখান থেকে বেরিয়ে সোজা পৌঁছল মীর মঞ্জিলে। কলিং বেলের আওয়াজ শুনে বাটলার নয়, সেক্রেটারি পারভিন নিজেই খুলে দিল দরজা। শান্ত চেহারা, চোখের দৃষ্টিতে না আছে আনন্দ না বিরাগ। আসুন, বলে ঘুরে দাঁড়ালো সে। পথ দেখিয়ে নিয়ে এলো হলরুমে। সেখান থেকে একটা প্যাসেজ ধরে নিজের ড্রয়িং রুমে। পথে কোনো কথা হলো না। পিছন ফিরে একবার তাকালোও না পারভিন। ড্রয়িং রুমটা রুচিসম্মতভাবে সাজানো। দেয়ালে কয়েকটা তৈলচিত্র, জানালায় মখমলের পর্দা, মেঝেতে দামি কার্পেট। একটা সোফা দেখিয়ে বসতে বলল পারভিন। বসল রানা, সিগারেট ধরালো। ধোয়া ছাড়ার ফাঁকে লক্ষ্য করল আজ একটু সাজগোজ করেছে পারভিন। রানার সামনের সোফার পিছনে দাঁড়িয়ে আছে সে। বলল, মীর মঞ্জিলে এসে কেউ খালি মুখে ফিরে যায় না। চা বলি? না ধন্যবাদ, বলল রানা। আমি এসেছি শফিকের একটা ফটো চাইতে। আছে আপনার কাছে?
শফিকের ফটোগ্রাফ? অবাক দেখালো পারভিনকে। পর মুহূর্তে গম্ভীর হয়ে উঠল সে। কেন? কি দরকার? আমি যে শুধু সুজি সম্পর্কে খোঁজ খবর নিতে হংকং যাচ্ছি তা নয়, শফিক সম্পর্কেও খবর জোগাড় করতে হবে আমাকে। সেজন্যেই ওর ছবি দরকার। আছে? কি যেন একটু চিন্তা করল পারভিন, তারপর ধীরে ধীরে ঘাড় কাত করে বলল, আছে। ঘুরে একটা শোকেসের সামনে গিয়ে দাঁড়ালো। কপাট খুলে ভিতর থেকে অনেকগুলো খামের ভিতর থেকে একটা খাম বেছে নিল সে। আবার ঘুরল, ধীর পায়ে চলে এলো আগের জায়গায়। খামটা খুলছে। এই সময় সেটার ভিতর থেকে একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ পড়ে গেল সোফার উপর। সামনের দিকে একটু ঝুঁকে ফটোটা দেখল রানা। বিস্ময় ফুটে উঠল ওর চেহারায়। চোখের সামনে ভেসে উঠল পপির সেই সঙ্গীটির চেহারা। সেই সাথে মনে পড়ে গেল ছেলেটির সেই যান্ত্রিক ভঙ্গিতে উচ্চারিত কথাটা, আমার নাম মীর সাদেকুর রহমান। দ্রুত ফটোটা তুলে খামের ভিতর ভরে রাখল পারভিন। অন্য একটা ফটো রানার দিকে বাড়িয়ে ধরে বলল, এই নিন, ওর এই একটা ছবি ছিল আমার কাছে। সাধারণ কোনো স্টুডিওতে তোলা হয়েছে ছবিটা, হাফ পোস্টকার্ড সাইজ। ছবির লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ক্যামেরার দিকে, মুখটা হাসি হাসি। চোখ দেখে পরিষ্কার বোঝা যায় সাংঘাতিক ধূর্ত একজন লোক। ভুরু জোড়া বড় বেশি মোটা, কর্কশ মুখের দুপাশে হাড় ওঠা চেহারা। একজন ক্রিমিনালের চেহারা মনে হলো রানার। রীতিমতো বিস্মিত হয়েছে ও। শফিক যে এই রকম দেখতে হবে ভাবতেও পারেনি। মিথ্যেবাদী, লম্পট, নীচ। শফিক সম্পর্কে কি বলেছিল পারভিন? মনে পড়ে গেল ওর। ছবি দেখে কথাগুলো বিশ্বাস হলো। চোখ তুলে দেখল নির্নিমেষ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে পারভিন। চেহারায় কোনো ভাব নেই। খুব করে একটু কেশে বলল রানা, ছবির এই লোকটা যে মীর সাহেবের ছেলে বিশ্বাসই হয় না। এক চুল নড়ল না পারভিন, একটা কথাও বলল না। যেমন তাকিয়েছিল তেমনি তাকিয়ে থাকল। ভালো কথা। চীনা মেয়েটা কেমন দেখতে ছিল জানতে ইচ্ছে করে আপনার? পকেট থেকে সুজি কোয়াওয়ের ফটোটা বের করে পারভিনের দিকে বাড়িয়ে দিল ও। 1-2 করে 10 সেকেন্ড পেরিয়ে গেল। ছবিটা নেবার জন্যে হাত বাড়ালো না পারভিন। ঘরের উজ্জ্বল আলোয় পরিষ্কার দেখল রানা। রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেছে মেয়েটার চেহারা। আরও 2 সেকেন্ড পর রানার চোখ থেকে দৃষ্টি সরিয়ে ওর হাতে ধরা ফটোর দিকে তাকালো। রানার মনে হলো একটা দীর্ঘশ্বাস চাপল পারভিন। নিজেকে শান্ত রাখতে অনেক যেন কষ্ট হচ্ছে তার। হাত বাড়িয়ে ছবিটা নিল এবার। অনেকক্ষণ ধরে দেখল। অভিব্যক্তিহীন চেহারা। মনের ভিতর কি হচ্ছে না হচ্ছে বোঝার কোনো উপায় নেই। তারপর ছবিটা ফেরত দেবার জন্যে বাড়িয়ে ধরল রানার দিকে। মৃদু গলায় বলল, খুব সুন্দরী ছিল, তাই না? হ্যাঁ। রিস্ট ওয়াচ দেখল রানা। আপনি জানেন কাল কখন মাটি দেয়া হবে শফিককে? হঠাৎ কেমন যেন সচকিত হয়ে উঠল পারভিন। কেন? তা জেনে আপনার কি দরকার? শফিকের একজন স্কুল ফ্রেন্ড সময়টা জানতে চাইছিল। ভদ্রলোকের নাম জাকের আলী চৌধুরী। সারা শরীর পাথর হয়ে গেল পারভিনের। শফিকের বাবা মিস্টার রহমান ছাড়া ওখানে আর কেউ থাকবে না। বন্ধুটি যেই হোক তাকে বলে দেবেন মীর পরিবার বাইরের কাউকে ওখানে চায় না। ঠিক আছে, কাঁধ ঝাঁকিয়ে বলল রানা। বলে দেব। কবর দেবার সময় থাকতে না পারলে ভদ্রলোক বোধহয় কিছু ফুল পাঠিয়ে দেবেন। হঠাৎ রানার দিকে পিছন ফিরল পারভিন। না, কঠিন সুরে বলল সে, ওখানে কারো ফুল পাঠাবারও দরকার নেই। একটু বিরতি নিয়ে আবার বলল, আপনার আর কিছু জিজ্ঞাসা আছে মিস্টার ডিউ? আছে, বলল রানা। এইমাত্র বাচ্চা ছেলে যে ফটোটা সোফায় পড়ে গিয়েছিল, জানতে পারি কে ও? চরকির মতো আধপাক ঘুরল পারভিন। চোখ দুটো জ্বলছে তার। আপনার এসব প্রশ্নের অর্থ কি বলুন তো? গতকালও আপনি ব্যক্তিগত প্রশ্ন করে আমাকে বিব্রত করেছেন। কেন? কেন? তিক্ত একটু হাসল রানা। এই সহজ কথাটা বুঝতে পারছেন না? খুনটা আমার অফিসে করা হয়েছে। খুনি ফাঁসাবার চেষ্টা করেছে আমাকে।
আমি যে নির্দোষ সেটা আমাকে প্রমাণ করতে হবে না, এবং তা করতে হলে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে হবে আমাকে। কিভাবে তা সম্ভব বলতে পারেন? সম্ভব। মীর পরিবারের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে এমন সবাইকে সন্দেহের তালিকায় ফেলে এক এক করে তাদেরকে নির্দোষ প্রমাণ করা। শেষ পর্যন্ত এক কি দুজনকে কোনোভাবেই তা প্রমাণ করা সম্ভব হবে না, কারণ সে অথবা তারাই প্রকৃত অপরাধী। এই মুহূর্তে আপনিও আমার সন্দেহের তালিকায় আছেন। আমি? হতভম্ব দেখালো পারভিনকে। হ্যাঁ, আপনি। আমার সন্দেহের তালিকায় প্রথম নামটাই আপনার। এসব কি বলছেন আপনি? অবিশ্বাসে চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল পারভিনের। সুজি কোয়াও মারা গেলে একমাত্র আপনারই লাভ, কথাটা অস্বীকার করতে পারবেন? আমার লাভ নয়, নির্মম শোনালো রানার কণ্ঠস্বর। ফটোর ওই বাচ্চা ছেলেটা কে? ওর নাম মীর সাদিকুর রহমান নয়? ওর মায়ের নাম পারভিন আর বাবার নাম মীর শফিকুর রহমান নয়? আপনি এ বাড়ির বউ নন? একটু বিরতি নিল রানা, তারপর বলল, চুপ করে থাকবেন না, আমার প্রশ্নের উত্তর দিন। পারভিন যেন পাথর হয়ে গেছে, স্তব্ধ বিস্ময়ে তাকিয়ে আছে রানার দিকে। এসব সত্যি জেনেও আপনি চুপ করে থাকছেন, কারণ আপনার হয়তো ভয় কথাগুলো স্বীকার করলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে, সেই সাথে খুনের সম্ভাব্য একটা মোটিভ প্রকাশ হয়ে পড়বে। সেই জন্যেই চুপ করে আছেন আপনি। কে জানে, আপনার এই চুপ করে থাকার পিছনে হয়তো আরও অনেক বড় কারণ আছে। আমি এবাড়ির বউ? ফিসফিস করে বলল পারভিন। আপনি কিভাবে জানলেন? কারো তো জানার কথা নয়। আমার প্রশ্নের উত্তর হলো না ওটা। না, হঠাৎ তীক্ষ্ণ চাপা গলায় বলল পারভিন। মিথ্যে কথা। আমি এবাড়ির কেউ নই। আমি মিস্টার রহমানের সেক্রেটারি, তার বেশি কিছু না। কোত্থেকে শুনেছেন আপনি? কে বলেছে আপনাকে? শফিকের বন্ধু নকল মৌলভী সেজে আপনাদের বিয়ে পড়িয়েছিল, কথাটা মিথ্যে? হঠাৎ গলা সুর নরম করে আনলো রানা। এই খুনের কিনারা হোক, আপনি কি তা চান না? আপনার বিয়েটা স্বীকৃতি পাক, তাও কি আপনি চান না? আমার কথার জবাব দিন। আপনাকে আমি সাহায্য করতে চাই। সেই নকল মৌলভীর খোঁজ করেছেন কখনো? সে বেঁচে আছে কি না জানেন? বিমূঢ় বিহ্বল দেখালো পারভিনকে। বোকার মতো তাকিয়ে থাকল সে। তারপর হঠাৎ অস্থিরতা প্রকাশ পেল তার চোখের দৃষ্টিতে। এসব আপনি কার কাছ থেকে শুনেছেন? প্লিজ বলুন আমাকে। শফিকের একজন বন্ধুর কাছ থেকে জেনেছি সব, বলল রানা। শফিকই গল্প করেছিল তার কাছে। আমার কথার জবাব দিন। সেই নকল মৌলভীকে চিনেন আপনি? অনেকক্ষণ চুপ করে থাকার পর মৃদু শান্ত গলায় বলল পারভিন। না। তার সম্পর্কে কিছুই জানেন না? না। আবার যদি দেখেন তাকে দাড়ি না থাকা অবস্থায় চিনতে পারবেন? না। দাড়ি থাকলে চিনতে পারবেন? পারব। দাঁড়িয়ে আছে রক্ত মাংসের পারভিন নয়, যেন একটা কাঠের পুতুল। বিয়ে পড়াবার সময় তার আগে বা পরে লোকটাকে আপনি লক্ষ্য করেননি? তার কোনো বৈশিষ্ট্য আপনার চোখে ধরা পড়েনি? না। কখনো তার খোঁজ করেছিলেন? মিস্টার রহমান করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। আমি জানতাম তার কোনো খোঁজ পাওয়া যাবে না, তাই। গম্ভীর সুরে বলল রানা। একটু চিন্তা করল ও, তারপর বলল, শফিকের সেই সময়কার বন্ধুদের একটা নামের তালিকা দিতে পারেন আমাকে? যারা মাইক্রোবাস অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল তাদেরকে বাদ দিয়ে তৈরি করতে হবে তালিকাটা। নাম, সেই সাথে ঠিকানা, এবং সম্ভব হলে একটা করে ফটো। সম্ভব? কয়েকজনের নাম এবং তখনকার ঠিকানা আমার জানা আছে। আর ফটোর জন্যে শফিকের অ্যালবামগুলো দেখতে হবে আমাকে। কিন্তু অ্যালবামগুলো কোথায় আছে জানি না। 2-1 দিন সময় লাগবে খুঁজতে। কী যেন ভাবল সে। তারপর হঠাৎ জানতে চাইল, কিন্তু এসব কিসের জন্যে মিস্টার ডিউক? আপনি মীর বাড়ির বউ হিসেবে স্বীকৃতি চান না? চান না আপনার সন্তান তার ন্যায্য সম্মান আর অধিকার ফিরে পাক? রানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকল পারভিন। রানা কিছু বলতে যাচ্ছে দেখে
হাত তুলে বাধা দিল ও, বলল, যার স্বীকৃতি দরকার ছিল সেই যখন নেই, ও দিয়ে আর কি হবে? এমনি তো ভালোই আছি। চাকরি করে ছেলেটাকে ঠিকই মানুষ করতে পারবো আমি। মীর বাড়ির বউ হিসেবে স্বীকৃতি পাওয়া মানেই তো অগাধ সম্পত্তির নিচে চাপা পড়া। ওসব আমার দরকার নেই। দরকার নেই নাকি সোজা পথে পাবার কোনো আশা নেই জেনে বাঁকা পথে নিজের অধিকার আদায়ের চেষ্টা করা হচ্ছে? কিন্তু সন্দেহটা মনেই পুষে রাখল রানা। বলল, কিন্তু আপনার উপর অন্যায় করা হয়েছে, তার প্রতিকার আপনার চাওয়া উচিত। এবং অন্যায় শুধু আপনার উপর করা হয়নি, মীর সাহেবের উপরও করা হয়েছে। তার একমাত্র বংশধর বেঁচে আছে, অথচ তাকে তিনি স্বীকৃতি দিতে পারছেন না। তার এই নিঃসঙ্গতার জন্যে আপনার দুঃখ হয় না? অনেকক্ষণ চুপ করে থাকার পর মৃদু গলায় বলল পারভিন, হয়। আমি বুঝতে পারি এই বুড়ো বয়সে আমাদের কথা ভেবে নরক যন্ত্রণা ভোগ করছেন তিনি, কিন্তু আমাদেরকে স্বীকৃতি দেবেন সেই উপায়ও তার নেই। আমি যার স্ত্রী সেই আমাকে স্বীকার করেনি, উনি কি করতে পারেন? আমি কিন্তু এত সহজে হাল ছাড়ার পাত্র নই, বলল রানা। চেষ্টা করলে আপনাদের বিয়েটা হয়তো এখনও প্রমাণ করা সম্ভব। আমি তা মনে করি না। প্রমাণ করতে গেলে শুধু শুধু মীর পরিবারের দুর্নাম ছড়াবার পথই প্রশস্ত করা হবে, সেটা আমার কাম্য নয়। গম্ভীর সুরে বলল রানা। ঠিক আছে, দেখা যাক। ঘুরে দাঁড়ালো পারভিন। দেরাজ খুলে একটা এনভেলপ বের করল। এগিয়ে এসে সেটা বাড়িয়ে দিল রানার দিকে। এতে আপনার প্লেনের টিকিট আর কিছু হংকং ডলার আছে। টেলিফোন করে ওখানে কোনো হোটেলের রুম রিজার্ভেশন করে রাখবো? মিরমো আর দি পেনিনসুলা ওখানে সবচেয়ে ভালো হোটেল। না, আমি হোটেল কসমোপলিটনে উঠব বলে ঠিক করেছি। হঠাৎ সতর্ক সচকিত হয়ে উঠল পারভিন। ও আচ্ছা, কটার সময় ফ্লাইট? উঠে দাঁড়ালো রানা। 11টায়, বলল পারভিন। যাবার আগে আর কিছু প্রয়োজন হলে টেলিফোন করবেন, কেমন? বিদায় নিয়ে বেরিয়ে এলো রানা। গাড়িতে বসে সিগারেট ধরালো। মাত্র 8টা বাজে। কোথায় যাওয়া যায় এখন? মনে ক্ষীণ একটু আশা ছিল পারভিনের সাথে সাপার খাবে, কিন্তু প্রস্তাব দেবার মতো ঘনিষ্ঠ হবার অবকাশই দেয়নি মেয়েটা। ওকে সঙ্গ দেবার মতো মেয়ে ঢাকা শহরে কম নেই, কিন্তু পারভিনের জায়গায় তাদের কাউকে মনে ধরল না ওর। অগত্যা ঠিক করল বাড়ি ফিরবে। কাল হংকংয়ে নেমেই হয়তো তদন্তের কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে ওকে। আজকের রাতটা সেটে ঘুমানো যাক। গাড়ি হাঁকিয়ে মগবাজারে চলে এলো রানা। এখানেই ওর পুরানো আস্তানা। মেইন রোডের উপর একসার গ্যারেজ, গ্যারেজের উপর 2 কামরার ছোট ফ্ল্যাট। কামরা দুটো অন্ধকার, দেয়ালগুলো স্যাঁতস্যাঁতে, জানালাগুলো লোহার গ্রিল দিয়ে ঘেরা, কিন্তু সেগুলো সচরাচর খোলে না ডিও। কৌতূহলী মানুষের চোখের আড়ালে থাকতেই পছন্দ করে ও। মাঝবয়সী ঠিকে ঝি রোজ একবার করে এসে ঘর মোছা আর বাসন পেয়ালা ধোয়াধুয়ির কাজগুলো সেরে দিয়ে যায়। ফ্ল্যাটের সামনে লম্বা একটা বারান্দা, পাতলা তারের জাল দিয়ে ঘেরা সেটা। সিঁড়ির দুপাশে উঁচু পাঁচিল। উঠা নামার সময়ও কারো চোখে পড়তে হয় না। সিঁড়ির নিচে অত্যন্ত মজবুত সদর দরজা। বাইরে বেরিয়ে যাবার সময় সেটায় তালা দিয়ে গেলেও কারো কিছু বলার নেই। আর সব গ্যারেজের উপরও এই রকম কিছু ফ্ল্যাট আছে, সেগুলো সব অফিস ঘর হিসেবে ভাড়া দেয়া হয়েছে। সন্ধ্যার পর এলাকাটা একেবারে ফাঁকা, মুক্তাঙ্গন হয়ে যায়। দোতলায় উঠে কামরার সামনে দাঁড়ালো রানা। পকেট থেকে চাবি বের করে ইয়েল লকটা খুলল। বসার ঘরে ঢুকল ও। বন্ধ করল দরজা, কিন্তু তালা দিল না। হঠাৎ কি যেন দেখে ছ্যাঁত করে উঠল বুকটা। ফ্ল্যাটের পিছন দিকে একটা প্রথম সারির প্রসাধনী কোম্পানির নিয়ন সাইনবোর্ড। সেটা লাল নীল আলো ঘরের ভিতরে ঢুকেছে বলে লোকটাকে দেখতে পেল রানা। জানালার ধারে একটা আর্মচেয়ার টেনে নিয়ে গিয়ে বেশ আরাম করে বসেছে সে। পায়ের ওপর তুলে দিয়েছে পা। কোলের ওপর ভাঁজ করা একটা খবরের কাগজের উপর নিঃসার পড়ে আছে হাত দুটো। বসার ভঙ্গি দেখেই বোঝা যায় এই লোকের আত্মবিশ্বাসের কোনো অভাব নেই। প্রতি মুহূর্তে বিপদের সাথে সহবাস যার। বিপদ চিনতে তার ভুল হবার কথা নয়।
অন্ধকার ঘরে লোকটাকে বসে থাকতে দেখে হার্টবিট বেড়ে গেল রানার। সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল ওর। নিঃশ্বাস দাঁড়িয়ে থাকলো কয়েক সেকেন্ড। অনুভব করল এরই মধ্যে জুলফির নিচে সরসর করছে ঘামের ধারা। পাশেই আলোর সুইচ। হাত তুলে সেটা টিপে দিল ও। অল্প বয়স, 22 কি 23। বয়সের তুলনায় কাঁধ দুটো অস্বাভাবিক চওড়া, কোমরটা সরু, কিন্তু বুকটা প্রশস্ত। এই ছোকরা অসুরের প্রতিদ্বন্দ্বী হতে পারে, মনে মনে স্বীকার করে নিল রানা। কালো একটা লেদার জ্যাকেট পরে আছে, ট্রাউজারটাও কালো, গলায় একটা লাল রুমাল পেঁচানো, কণ্ঠনালীর কাছে উঁচু হয়ে আছে রুমালের গিঁটটা। দেখেই চিনতে পারল রানা, জাত খুনি। অনেক শিশু যেমন পিঁপড়ে টিপে মেরে আনন্দ পায়, এরা তেমনি অকারণে বা সামান্য কারণে মানুষ খুন করে মজা পায়। ছেলেটার চোখ দুটো আঁকা ছবির মতো সমতল, মণি দুটো জ্বলজ্বল করছে। জুলফির নিচে থেকে চিবুক পর্যন্ত সাদা একটা পুরানো ক্ষতচিহ্ন, বোধহয় ছুরি খেয়েছিল। এদেরকে চেনা আছে রানার, ড্রাগ অ্যাডিক্ট। এই বয়সী যত খুনি এর আগে দেখেছে রানা, তাদের সবার চেয়ে ভয়ঙ্কর মনে হলো একে। আশ্চর্য এক অস্বস্তি আর অনিশ্চয়তা অনুভব করল সে। ক্ষীণ, ঠান্ডা, নিঃশব্দ হাসি ফুটল ছেলেটার ঠোঁটে। গলার আওয়াজটা খসখসে, কর্কশ শোনালো। বেশ ভালো লোক তো হে তুমি, সবার সাথেই এইরকম ভদ্রতা করো। কাউকেই অপেক্ষা করিয়ে রাখতে হয় না, জানো না? আমি তো ভেবেছিলাম রাত কাবার না করে ফিরবে না তুমি। পিস্তলটার কথা মনে পড়ল রানার। পুলিশ হেডকোয়ার্টারে কোথাও রয়ে গেছে ওটা। ধীরে ধীরে অনিশ্চয়তা কাটিয়ে উঠছে সে। কিন্তু পকেটে পিস্তল থাকলে এতটা ঘামতে হতো না তাকে। কে তুমি? কঠিন সুরে জানতে চাইল ও। এখানে কি করছো? ভয় পেও না, ভীত লোক মেরে আমি মজা পাই না। তাচ্ছিল্যের সাথে হাসল মূর্তিমান বিপদ। একটা হাত নেড়ে সামনের চেয়ারটা দেখালো। বসো, তোমার সাথে কাজ আছে আমার। এতক্ষণে লক্ষ্য করল রানা, হাতে কালো দস্তানা পরে রয়েছে ছেলেটা। শিরশিরে একটা অনুভূতি হলো শিরদাঁড়ার কাছে। নিঃশব্দে একটা ঢোক গিলল ও। গলাটাকে ভারী করে বলল, 2 সেকেন্ড সময় দেব তোমাকে। তার আগে যদি ঘর থেকে বেরিয়ে না যাও, জানালা গলিয়ে ফেলে দেব নিচে। ঠোঁটের নিঃশব্দ ঠান্ডা হাসিটা একটুও কাঁপল না। এক পায়ের উপর থেকে অপর পা নামালো শুধু ছেলেটা। মেঝেতে পড়ে গেল খবরের কাগজ। দেখা গেল উরুর উপর শুয়ে রয়েছে চকচকে কালো একটা .45। পিস্তলটার সাথে ফিট করা রয়েছে 12 ইঞ্চি লম্বা একটা সাইলেন্সার। আবার সাবধান করে দিচ্ছি, ভয় পেও না। হাসিটা একটু চওড়া হলো। আমি জানি তোমার কাছে পাইপ নেই। পাইপ মানে পিস্তল, বোঝো তো? পরস্পরের দিকে তাকিয়ে থাকলো ওরা। তারপর অত্যন্ত সতর্কতার সাথে কয়েক পা এগিয়ে চেয়ারটায় বসল রানা। ওদের মাঝখানে 6 ফিট কার্পেট। এই সামান্য দূরত্ব থেকে ছেলেটার গায়ের ঘাম, কাপড়ের ময়লা এবং নিঃশ্বাসের সস্তা তামাকের গন্ধ পেল রানা। কি চাও তুমি? কি চাই? সাপের মতো ঠান্ডা চোখে তাকিয়ে আছে ছেলেটা। তোমার কলজেটা ফুটো করতে চাই। নিশ্চয়ই বাঁচার খুব একটা শখ নেই তোমার। বরং বলতে পারো মরার কোনোই ইচ্ছে নেই আমার। কিছু একটা বলা দরকার, তাই বলল রানা। হঠাৎ সাইলেন্সার ফিট করা পিস্তলটা রানার দিকে তাক করল ছেলেটা। প্রিয় কোনো বান্ধবী আছে তোমার? অনেক। কেন? এমনি জানতে চাইলাম। তুমি মারা গেলে তারা কি দুঃখ পাবে? 2-1 জন পেতে পারে। দূরত্বটা এক লাফে পেরোনো কোনো সমস্যাই নয়, ভাবল রানা। কিন্তু পিস্তলটা নাগালের মধ্যে পাবার আগেই গুলি করবে ও, ফুটো হয়ে যাবে হৃৎপিণ্ড। এসব আবল তাবল কথা থাক, আসল ব্যাপারটা কি বলো তো? আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে তোমার? কি করেছি আমি? কিছু করনি, কিন্তু আমার হাতে খুন হবার জন্যে কাউকে কিছু করতেই হবে এমনও কোনো কথা নেই। রক্তহীন মোটা ঠোঁট জোড়ার একটা কোণ অদ্ভুতভাবে বেঁকে গেল ছেলেটার। হাসিটা দেখে গা শিরশির করে উঠল রানার। কিন্তু ব্যাপারটা কি আমাকে বলবে তো? চেয়ারে একটু নড়ে চড়ে বসল রানা।
ডান পা তুলে বাঁ পায়ের একটু সামনে বাড়িয়ে রাখল, যাতে সুযোগ পেলেই লাফ দিতে পারে। ব্যাপার কি জানি না, তাতে আমার কিছু এসেও যায় না, তাচ্ছিল্যের সুরে বলল সে। জানার মধ্যে শুধু এটুকুই জানি, এবং সেইটাই আসল কথা, কিছু টাকা রোজগার করতে যাচ্ছি আমি। তার মানে আমাকে গুলি করার জন্যে কেউ তোমাকে টাকা দিচ্ছে, তাই নাকি? মাথাটা একদিকে কাত করল সে। নিশ্চয়ই, তা না হলে শুধু শুধু তোমাকে আমি গুলি করতে যাব কেন? গুলির দাম নেই? সব খুলে বলো আমাকে, শান্ত সুরে বলল রানা। আমাকে খুন করার জন্যে কে তোমাকে টাকা দিতে চেয়েছে? জানি না। হাসিটা ঠোঁটে লেগেই আছে। টাকার ধান্দায় ঘুরঘুর করছিলাম। এই সময় এক বেটা ভদ্রলোক এসে বলে কি না, ওহে 1000 টাকা নেবে? পকেট থেকে বেরিয়ে এলো আমার হাত, পেতে দিলাম, বললাম দাও। বেটা ভদ্রলোক পকেট থেকে হাত বের করে 5খানা 500 টাকার পাত্তি বের করে গুজে দিল আমার হাতে, বলল বাকিটা কাজ শেষ হলে পাবে। কাজ? জানতে চাইলাম। তোমার ঠিকানা দিল, বলল খতম করে ফিরে এসে সাথে সাথে পেয়ে যাবে টাকা। এখন বুঝতে পারছো বাবা, কেন আমাকে দেখতে পাচ্ছ এখানে? লোকটা কে? জানি না। আবার একটু প্রসারিত হলো হাসিটা। কোন জায়গাটায় বাবা? কোন জায়গাটায় খেতে চাও গুলি? বুক নাকি খুলিতে? কেউ কেউ আবার কপালের পাশে গুলি করে আত্মহত্যা করে। তোমার নিজের কোনো পছন্দ আছে? রানা যেন তার কথা শুনতেই পায়নি, জানতে চাইল কেমন দেখতে লোকটা? রেডি। রানার মাথার দিকে পিস্তল তাক করল সে। 1, 2। হঠাৎ হেসে উঠল রানা। তোমার হাত কাঁপছে কেন? কি? যেন ভূত দেখার মতো চমকে উঠল ছেলেটা। কি বললে? মুহূর্তের জন্যে নিজের হাতের দিকে তাকালো সে। অসম্ভব, কখনো না। লোকটা দেখতে কেমন? নরম সুরে জানতে চাইল রানা। স্থির দৃষ্টিতে ছেলেটার চোখে তাকিয়ে আছে ও। হো হো করে হেসে উঠল ছেলেটা। বুঝেছি। হঠাৎ হাসিটা থামিয়ে বলল, একটু সময় পেতে চাইছ? হাত কাঁপছে না সে তুমি ভালোই জানো, কিন্তু লোকটা কে, দেখতে কেমন, এসব জেনে লাভ কি তোমার? কতক্ষণই বা বেঁচে আছো তুমি? কিন্তু কার হুকুমে আমি খুন হলাম তা না জেনেই মরে যাব? বুঝতে পারছি আমাকে তুমি ছেড়ে দেবে না, কিন্তু মারার আগে একটা অনুরোধ অন্তত রাখো। কে সে? হঠাৎ ব্যস্ত হয়ে পড়ল সে। আর কোনো কথা নয়, আল্লাহর নাম নাও। রেডি। 1। 5000 আবার একটা টাকা হলো, দ্রুত বলল রানা। আমি তোমাকে 20,000 নগদ দিচ্ছি, পিস্তলটা সরাও। পিস্তলে এঁটে বসা ছেলেটার আঙ্গুলের দিকে তাকিয়ে আছে ও। কথা দিয়ে সেটা রাখি আমি, বরখেলাপ করি না। এই প্রথম ছেলেটাকে রাখতে দেখল রানা। একবার জবান দিলে প্রাণ দিয়ে হলেও সেটা রক্ষা করি। এই সময় ঝনঝন শব্দে বেজে উঠল টেলিফোন। চমকে উঠে ঘাড় ফেরাতে শুরু করেছে ছেলেটা। লাফ দিল রানা, হাত দুটো বাড়িয়ে দিল পিস্তল রক্ষ করে। ঠিক একটা রকেটের মতো আঘাত করল রানা। ছেলেটার মুখ আর নাক ওর মাথার প্রচণ্ড বাড়ি খেয়ে সাংঘাতিক থেতলে গেল। একই সাথে হাত দুটো পৌঁছে গেল পিস্তলের গায়ে, ঝটকা দিয়ে সরিয়ে দিল এক পাশে। এই সময় গুলিও হলো। ফট করে বাতাসে ভরা একটা ঠোঙ্গা ফাটল যেন। চেয়ার নিয়ে হুড়মুড় করে পড়ে গেল ওরা দুজনেই। কিন্তু ছেলেটা যে কঠিন পাত্র বুঝে নিল রানা। তার হাত থেকে পিস্তলটা খসাতে পারেনি ও। আকস্মিক আক্রমণে একটু বোকা হয়ে গেছে সে, তা না হলে মেঝেতে পড়ে থাকা অবস্থাতেও রানাকে কাবু করতে পারত। ছেলেটা মানসিক আঘাত কাটিয়ে ওঠার আগেই একটা গড়ান দিয়ে একটু সরে এলো রানা। তার মোটা ঘাড়ের একপাশে গোটা দুয়েক ভারী ঘুষি ঝাড়ল। এবার একটু ঠান্ডা হলো ছোকরা। পিস্তল ধরা হাতের আঙ্গুলগুলোয় ঢিল পড়ল। 3 সেকেন্ড ধস্তাধস্তি করে তার হাত থেকে ছিনিয়ে নিল ওটা রানা। কিন্তু ঠিক সেই মুহূর্তে পাল্টা আঘাত খেল সে। ঘুষিটা এত দ্রুত গতিতে এলো ভালো করে দেখতেই পেল না ও। চোখের পাশে হাতুড়ির প্রচণ্ড একটা বাড়ি অনুভব করল। তারপর আর কিছু মনে নেই ওর। 1 সেকেন্ড পর চোখের সামনে আগুনের ফুলকি ছুটোছুটি করতে দেখল রানা। উপলব্ধি করল
পিস্তলটা হাতছাড়া হয়ে গেছে। নিজেকে মেঝেতে আবিষ্কার করল ও, ক্রল করছে। ঝাপসা ভাবটা কেটে গিয়ে চোখের দৃষ্টি পরিষ্কার হয়ে আসছে ধীরে ধীরে। দেখল টলতে টলতে উঠে দাঁড়াচ্ছে ছেলেটা। সারা মুখ যেন দগদগে ক্ষত আর তাজা লাল রক্তে তৈরি একটা বীভৎস মুখোশ। রানার মুখ লক্ষ্য করে লাথি ঝাড়ল সে, কিন্তু তাতে তেমন জোর নেই। ঘাড়ের পাশে ঘুষিগুলো কাজে লেগেছে, বুঝতে পারল রানা। হাত তুলে লাথিটাকে ঠেকালো ও, গড়িয়ে সরে এলো নিরাপদ দূরত্বে। তারপর ছোট্ট একটা লাফ দিয়ে উঠে দাঁড়ালো। পরস্পরের দিকে মুখ করে আছে ওরা। ওদের মাঝখানে পড়ে রয়েছে পিস্তলটা। আহত হিংস্র পশুর মতো লাগলো ছেলেটাকে রানার। মুখ ভেঙ্গাচ্ছে ওর দিকে তাকিয়ে। কিন্তু পশুটা যে বুদ্ধিমান তারও প্রমাণ পাওয়া গেল। ঝুঁকে পড়ে পিস্তলটা দখল করার কোনো চেষ্টা করল না সে। জানে তা করতে গেলেই রানা ওর মুখের চেহারা নষ্ট করে দেবে চিরতরে। আজকের পর্বটি এখানেই শেষ হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।